প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 15। হেলাল সাহেব নুসরাতের সাথে ঝগড়া করার শেষে ড্রয়িং রুমে এসে বসেছিলেন। এখনো পর্যন্ত সেখান থেকে নড়েনি। সুফি খাতুন 2-1 এসে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আশানুরূপ কোনো ফল হয়নি। পাত্তা পায়নি বলে হেলাল সাহেবের আশেপাশে তাকে আর দেখা যাচ্ছে না। হেলাল সাহেবের শুভ্র মুখ গম্ভীর বটে, ওই ছোট্ট মাছের মতো দেখতে মেয়েটা তার মতো সুঠাম দিয়ে পুরুষকে কিভাবে গাধা বলতে পারে? আরও সে নখের যজ্ঞ কি ওই মেয়ে? তার ছেলের সাথে ওই মেয়ের তুলনা দেওয়াই ভুল। হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তার ভেতরে মনে পড়ল, পুরোটি দিন পাই কেটে গেল আরও সে দেখা পায়নি। সে কপালের ভাঁজে মোটা আস্তরণ পড়ল। চিন্তায় চোখ আশেপাশে ঘুরালেন অতি আদরের ছেলেকে দেখার আশায়। অতি প্রিয় মুখটা দেখতে না পেয়ে বিরক্ত ফুটে উঠল মুখ উপরে। প্রতিটি শিরায় শিরায় বিরক্তি যেন ছড়িয়ে পড়ল। তার বিরক্তি আরো বাড়িয়ে দিয়ে জাইন গম্ভীর কণ্ঠে সালাম দিয়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে যায় বাড়ির বাহিরে। জাইনের তৎপর গতিতে যাওয়া দেখে হেলাল সাহেব চশমার আড়ালে থাকা চোখ দুটো ছোট ছোট হয়ে গেল। ছেলের কাছ থেকে সালাম ছাড়া কোনো প্রকার হাই হ্যালো একটু অসন্তোষ হতলেন। চেহারা তার স্পষ্ট ভেসে উঠল পুরুষালী, কুচকে যাওয়া চামড়ায় আরেকটু কুচকে গেল। নাক ওপরে তুলে হেলাল সাহেব ভেঙচি কাটলেন। জাইনকে পেছন থেকে জোর গলায় স্ত্রীকে ডাকলেন, লিপি ও লিপি। লিপি বেগম মৃদু স্বরে উত্তর দিলেন, জি আসছি। স্ত্রীর নিকট থেকে উত্তর পেয়ে সেটি নিজের পছন্দসই না হয় রেগে গেলেন হেলাল সাহেব। এর মুহূর্তে তার দ্বারা অপেক্ষা করা সম্ভব না, তাই আবারও চিৎকারে গর্জে উঠলেন, লিপি লিপি বলেই ডেকে উঠলেন। লিপি বেগম তড়িঘড়ি করে বেরিয়ে আসলেন কিচেন থেকে। ওনার হাতে তালু মুছলেন, কপালের ঘাম ওড়না দিয়ে মুছে নিলেন। স্বামীর দিকে চোখ পাকিয়ে তাকালেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? চিৎকার কেন করছেন? এলাকায় শোনাচ্ছেন নাকি? হেলাল সাহেব খিচে যাওয়া মেজাজে বললেন, বেশ করেছি, চিৎকার করেছি। তোমার এই নিয়ে 7 বার ডাকতে হলো, হা কি না উত্তরটা দাও। লিপি বেগম শুধরে নিয়ে স্বামীকে বললেও 7 বার নয় 2 বার ডেকেছেন। হেলাল সাহেব তার দেওয়া উত্তর প্রয়োজন বোধ করলেন না। তর্জন গর্জন করে কঠিন আওয়াজে স্ত্রীর নিকট জানতে চাইলেন, আরশ কোথায়? লিপি বেগম দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন। সত্যি তো আজ সারাদিন একবার আরশকে দেখা পায়নি। লিপি বেগম মৃদু কণ্ঠে অনিশ্চয়তা নিয়ে জানালেন, হয়তো এখানে আশেপাশে আছে। হেলাল সাহেব স্ত্রীর কথায় কিছুক্ষণ রাগী চোখে লক্ষ্য করলেন, তাতে দাঁত চেপে কিটমিট করে জিজ্ঞেস করলেন, হয়তো কি? ছেলের খোঁজ রাখো না? কেমন মা তুমি? লিপি বেগম নিজেও যেন রেগে গেলেন। পাল্টা প্রশ্নের বান ছুড়লেন, আপনি কেন জানেন না আরশ কোথায়? আপনি কেমন বাবা? দুজনেই দুজনের দিকে প্রিয়ৎকাল তাকিয়ে থেকে নীরব চোখে শুধু যুদ্ধ চালালো। লিপি বেগম হেলাল সাহেবের ড্রয়িং রুমে একা ফেলে রেখে কিচেনে যেতে যেতে মুখ ভেঙচি কেটে বললেন। হেলাল সাহেব বিড়বিড় করে আওড়ালেন, মহিলার অবস্থা দেখো, স্বামীর মুখে মুচড়ে দিয়ে যাচ্ছে, বিয়াদব। সন্ধ্যা হয়ে এসেছে, বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ। নিকোষ কালো অন্ধকারে ডুবেছে ধরণী। বৃষ্টি হঠাৎ আগমনী একটু বিভ্রান্ত বটে মাহাদি। একটু আগে সে হসপিটাল থেকে ফিরে এসেছে সৈয়দ বাড়িতে। ডক্টর নিশ্চিত করেছে যে আরশ এখন বিপদের বাহিরে, কিন্তু হসপিটাল থেকে আসার পথে যা দেখেছে তা দেখে বিপদের ভেতর ঢুকে গেছে সে। এই বাড়ির সব মানুষ কিরকম অদ্ভুত। মাহাদির মনে প্রশ্ন জাগলো। মানুষ কাঁধে শুয়ে গড়াগড়ি খায়, তো অন্যজন দিন দুপুরে ঝগড়া করে। ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে যখন নামছিল তখন এসব চিন্তা করছিল সে। হঠাৎই গলা খাকারি দেওয়ার শব্দে তার ধ্যান ভাঙে। গভীর চিন্তা থেকে চোখ তুলে সামনে তাকায়, চোখাচোখি হয় হেলাল সাহেবের সাথে। মৃদু শব্দে সালাম করে। সালামের জবাব হেলাল সাহেব ফিরিয়ে দেন, হাত তুলে ইশারা করে তাকে। মাহাদির কপালে ভাঁজ পড়ে গেল, এগিয়ে গেল হেলাল সাহেবের দিকে। চিন্তার উদ্বেগ ঘটে আকস্মিক। হেলাল সাহেব তাকে কেন ডাকছেন? নিজের স্ত্রীর মুখখানা আরো একটু গম্ভীর হয়ে ওঠে। চোখে মুখে বিরক্তি এঁটে নেয় নিমিষেই। একটা কাজে যাবে, তার মধ্যেও বাধা। বুড়ো যুগল কিচ্ছিত হেলাল সাহেবের সামনে সোফায় বসে প্রশ্নতীত গলায় জিজ্ঞেস করে, কোনো প্রয়োজন আঙ্কেল? হেলাল সাহেব নিজের সরু চোখ দিয়ে ওপর নিচ মাহাদিকে অবলম্বন করে বোঝার চেষ্টা করে কোনো ঘাবলা আছে কিনা এই ছেলের মধ্যে। বন্ধুর ছেলে হলেও কি
ঘাবলা থাকতে পারে। তার সন্দেহ থেকে এক চুলও নড়ল না সে। একদম না। এই হেলাল কারোর সাথে না ইনসি ফিনসি করে না। মাহাদির ভেতর কোনো ঘাবলা না পেয়ে নড়ে চড়ে বসে আবারও চিন্তা করতে লাগলো। সকাল পেরিয়ে সন্ধ্যা প্রায় আরশের দেখা নেই কেন? আজ একবারের জন্যও আরশকে দেখিনি বললেন তিনি। লিপি বেগম এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি প্রত্যাশার কোনো কথাই উত্তর দিতে পারেনি। তার স্ত্রীর ওপর স্বরূপে বিরক্ত হেলাল সাহেব মাহাদির দিকে চোখ তুলে তাকালেন। ক্ষীণ সহিত জানতে চাইলেন, তুমি এখানে, তাহলে আরশ কোথায়? মাহাদি গম্ভীর মুখ আরও গম্ভীর হয়ে ওঠে আরশের কথা জিজ্ঞেস করায়। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে, ভেতরে ভেতরে মিথ্যা বলার সব কথা গুছিয়ে নেয়। মুখে স্বাভাবিকতা ফিরিয়ে এনে পুরুষালী পুষ্ট ঠোঁট নাড়িয়ে বলে, জি আরশ আমাদের এক বন্ধুর সাথে। হেলাল সাহেব পর মুহূর্তেই প্রশ্ন করলেন, তাহলে তুমি এখানে কেন? মাহাদি ঠোঁট কামড়ে ধরে অপ্রস্তুত হাসে। বুদ্ধিদীপ্তি পুরুষালী চোয়াল আশেপাশে ঘুরিয়ে বলে ওঠে, জি বাসা থেকে স্ন্যাক্স নিতে এসেছি। হেলাল সাহেব ক্ষীণ চোখে দিকে মাহাদি দুহাত প্রদর্শন করে, তারপর ভুরুযুগল কুচিত করে জিজ্ঞেস করে, কোথায় স্ন্যাক্স? তোমার হাত তো খালি। মাহাদি থমথম খেয়ে যায়, ইতস্ত কণ্ঠে বলে ওঠে, জি। হেলাল সাহেব মাহাদিকে শুধরে দিয়ে বলে ওঠে, জি নয়, আমি জিজ্ঞেস করেছি হাত খালি কেন? স্ন্যাক্স নিতে তো এসেছ। প্রশ্নটা জিজ্ঞেস করায় আবারও চোখ শুরু করে মাহাদি। স্থির দৃষ্টি থেকে হেলাল সাহেবের জেরার মুখে পড়ে মাহাদি বোকার মতো হাসে, পরিবেশ স্বাভাবিক করতে চায়। ফিকে হয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, তাই তো মনে মনে মিথ্যা কাহিনী সাজায়। আসল কথা বলল, এই বাড়ি আর ওই বাড়িতে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে যাবে এই মাহাদি নিশ্চিত। তাই বিশ্বযুদ্ধ আটকাতে নিয়ে মুখ আটকে নিল সে। ধীরে মনোবল নিয়ে মিথ্যা কথা বলে গেল অগ্রসরে আরশকে গেপে। হেলাল সাহেব শুধরালেন, গ্রেসারি শপে ওর কাজ কি? মাহাদি ঝটপট বলে ওঠে। হেলাল সাহেব আরেকটা প্রশ্নের সুযোগ না দেওয়ার জন্য উল্টো মেন গেটের দরজা হাঁটতে হাঁটতে বলে, আসলে আঙ্কেল, আরশ ও কার্ড নেয়নি আর আমিও, তাই আবার আমাদের ওই বন্ধুও কার্ড আনেনি। কিন্তু জিনিস না কিনে কিছু খাবার গ্রোসারি শপে দাঁড়িয়ে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। এখন আরশ আর আমাদের ওই বন্ধু ওইখানে আটকা রেখেছে, আমাকে এখনই কার্ড নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। মাহাদি তাড়াতাড়ি করে এই বিপদকে সামনে থেকে পালাতে চাইল। হেলাল সাহেব গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কখন আসবে তোমরা? এটা তো বলে যাও। মাহাদি দরজার দিকে বেরিয়ে যেতে যেতে গলার আওয়াজ তুলে, সপ্তাহ 10 দিন পর ফিরে আসবো আমরা আমাদের ওই ফ্রেন্ডের বাসায় কয়েকদিন থাকবো, কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আরশও ওইখানে। মাহাদির যান গলায় হাতে নিয়ে পালিয়ে গেল। নাককুচকে সৈয়দ বাড়ির ফটকে দাঁড়িয়ে ভৎসনা জানায় হেলাল সাহেবকে, এই মানুষটা এত প্রশ্ন করতে পারে কিভাবে? বিরক্তকর। নুসরাত সন্ধ্যাবেলা পড়ে পড়ে ঘুমাচ্ছিল, কিন্তু ভয়ঙ্কর রকম একটা বাস্তব স্বপ্ন দেখে তার দম বন্ধ হয়ে যাওয়ায় চোখগুলো তড়িৎ খুলে গেছে। চোখ খোলার পর সবকিছু ঝাপসা ঝাপসা মনে হলো তার। আরশকে হয়তো দেখেছে স্বপ্নে, কিন্তু কি বলছিল আরশ? কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলছিল সে, কিন্তু সেটা কি নুসরাত মনে করতে পারল না। সে স্বপ্নগুলো বাস্তবিক হয়, সে স্বপ্নগুলো মনে রাখা একটু কষ্ট হয়। নুসরাত হাল ছেড়ে দিল না, চাপ দিতে থাকলো নিজের মস্তিষ্কের প্রতিটি নিউরনে, যাতে আরশের বলা কথাটা তার মনে পড়ে যায়। হঠাৎ আজ সন্ধ্যাবেলায় ঘুমানোর জন্য নুসরাতের শরীরে একটু অলসতায় গেড়ে বসেছে, তাই বিছানায় আবারও হাত পা ছুটে শুয়ে পড়ল। ঘুমের ভাব এখনো নাগাটায়, চোখ বন্ধ করে নিজেই স্বপ্ন দেখায় কিছু মনে পড়ল। আরশের বলা কথাগুলো সাইরেনের মতো কানের কাছে শব্দ করলো। চোখ খিচে নিতে আবারও আরশের বলিষ্ঠ হাত জোড়া নিজের গলার কাছে ভাসল। নিজের ওপর বিরক্ত হলো এক বাস্তবিক এক স্বপ্ন দেখে। নিচের চুলগুলো খামচে ধরে বিছানায় প্রস্তুতে ঝুলে রইল। স্বপ্নের ভুলে যেতে হয়। অধিক চেষ্টা করেও স্বপ্নের রেশ যেন কাটাতে পারল না। বিরক্তি ভঙ্গিমায় বাইরে টেবিলে এসে এসি রিমোট থেকে পাওয়ার বাড়িয়ে দিল। তবুও যেন তার বিরক্তির মাত্রা কমতে নারাজ। শরীর ঘেমে যাচ্ছে তার, অনুভব করতে পারছে। নিজের ওভারসাইজ হ্যালো কিটি টি শার্টটাও টেনে
পেটের উপরে তুললো। এর মধ্যে ইসরাত এসে রুমে প্রবেশ করলো। বুরকোজকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শরীর এমন ঘেমে গেছে কেন? নুসরাত মৃদু কণ্ঠে ইসরাতকে বলল, বাস্তবিক স্বপ্ন দেখেছি। ইসরাত এগিয়ে এসে বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করে, কি স্বপ্ন দেখেছিস? নুসরাত এক ভুরু বাঁকিয়ে বৃতৃষ্ণা নিয়ে জানায়, একজনকে দেখেছি, মুখ দেখিনি কিন্তু অনুভব করেছি। ইসরাত শান্ত কণ্ঠে কিছুটা বিরক্তি খুঁজে পায়, হিসিয়ে বলে ওঠে, সেটাই তো জানতে চেয়েছি, কাকে অনুভব করেছিস? নুসরাত ভুরুকে ভিনভাবে শোয়া থেকে উঠে বসে নির্লিপ্ত গলায় জবাব দেয়, আরশ ভাইয়াকে। ইসরাতের কথা বলতেই যেন নুসরাত কেটে যায়, মৃদু কণ্ঠে বলে ওঠে, অন্য বিষয়ে কথা বলি। ইসরাত আর ঘাটল না, শান্ত গলায় জিজ্ঞেস করে, ডাক্তার কি বলেছে? কোমরের ধারে ফ্র্যাকচারটা এক্সরে করে দেখে নিতে, এখন শুধু ব্যথানাশক দিয়েছে। ইসরাত শুধায়, তাহলে কি আগামীকাল তুই যাবি হসপিটালে আবার? নুসরাত উদাসীন কণ্ঠে জানায়, না, 2-3 দিন পর যাব। এর মধ্যে কমে গেলে তো আর যাবই না। নুসরাতের সে কথা শেষ করে উগ্রীব কণ্ঠে ইসরাত বলে ওঠে, জানিস আজ কি হয়েছে? নুসরাতের কথা ইসরাত নড়ে চড়ে বসে, চোখে মুখে কৌতূহল নিয়ে নুসরাতের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। নুসরাত উঠে দাঁড়িয়ে নিজের কাবার্ড খুলে অমুক কার্ড চকলেট বের করতে করতে বলে, বালের নেতার সাথে দেখা হয়েছে হাসপাতালের করিডোরে। বালের নেতা মানে ব্রাহ্মণবাড়িয়ার ওই নেতা? নুসরাতের মাথায় নাড়ায় ওপর নিচ, বিরক্তিপূর্ণ কণ্ঠে বলে ওঠে, এত বিরক্তকর মানুষ কিভাবে হতে পারে? যেখানে দেখে সেখানেই গায়ে পড়ে কথা বলতে আসে। তুই নেতা মানুষ, তুই নেতা হবি মুডি, তুই হলি মহিলাদের সাথে কথা বলার জন্য উগরি। এটা কেমন স্বভাবের নেতা? ইসরাত নুসরাতের কথায় সুর মিলিয়ে বলে, না, এক্সটেন্ডলি আমি এইটা বলতে চাই না, ওই বেটা মাথা মোটাকে। নাহিয়ানের কথা বলতে বলতে নুসরাতের মুখভঙ্গি বারবার পরিবর্তন হলো। ইসরাত ঠোঁট চেপে হাসতে উদ্যত হলো। আকস্মিক ঠাট্টার স্বরে নুসরাতকে অপ্রস্তুত করার জন্য বলে ওঠে, মেবি হি হ্যাজ ফেলেন ইন লাভ উইথ ইউ। ইসরাতের কথায় নুসরাত সামান্য কয়েক সেকেন্ডের জন্য চোখ বড় করে নিল। পর মুহূর্তে দু বোন দুজনের দিকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হেসে উঠল। নুসরাত নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে বলে উঠল, ভাই, মানুষ আমার মধ্যে কি দেখে প্রেমে পড়বে তুই বল? ইসরাত হাত বাড়িয়ে নুসরাতের খোপা বাঁধা আলগোছা চুলগুলো আরো বেশি আলগোছা করে দেয়, মিষ্টি রিনরিনে কণ্ঠে আওড়ায় এই মায়াবী চেহারা দেখে। নুসরাত হেসে উড়িয়ে দেয় ইসরাতের কথা, মাছি তাড়ানোর ভঙ্গিমা করে দুহাত দুপাশে নাড়ায়। রুমের পরিবেশ তখন আরো কিছুটা সময় নিস্তেজ থাকে, আর পরিবেশটা যেন আরো কিছুক্ষণ নিস্তেজ। তখনই জাইনের পুরুষালী কিশোর আওয়াজ দোতলায় ইসরাতের কানে স্পষ্ট আসলো। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে মিচকি শয়তানের মহল হাসলো। ওড়না ছাড়া দৌড় দেয় সিঁড়ির দিকে। জাইনকে এসেছে তা জানার জন্য নির্দিশ, কিন্তু পরমুহূর্তে ইসরাত অবাক করে দিয়ে আবারও ফিরে এসে উল্টা পায়ে হন্তদন্ত হয়ে আশেপাশে চোখ বুলিয়ে নিজের ওড়না খুঁজে কাঙ্ক্ষিত জিনিস চোখের সামনে খুঁজে না পেয়ে এলোমেলো কণ্ঠে গালি দিয়ে ওঠে, হ্যাঁ, প্রয়োজন সময় কোনো টুটটুট হাতের কাছে পাই না। ইসরাতের গায়ে ওড়না দেখার পর নুসরাত শিকারীর দৃষ্টিতে চলে যায় সেইখানে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের গতিতে উড়ন্ত ইসরাতের গায়ের ওপরে জর্জেট ওড়না টেনে আবারও দৌড়ে দেয় নুসরাত। কাঠের দরজাটা সাথে পায়ের আঙুল লেগে আঘাত পায়। একবার নিচে দৌড়ানোর গতি থামে, পা চেপে ধরে আর্তনাদ করে ওঠে। তারপর ইসরাতের দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। ড্রয়িং রুমে নাসির সাহেব বসে আছে। নুসরাত তাড়াহুড়ো করে গিয়ে সোফায় বসতে বসতে জাইনকে উদ্দেশ্য করে সালাম ঠুকে, সালাম ভাইয়া। জাইন নিজের গম্ভীর কণ্ঠে সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম। নুসরাত নাসিরের পাশে বসে সেন্টার টেবিলে রাখা আঙ্গুরের ওপর হামলে পড়ে। পিরিচ থেকে এক মুঠো আঙ্গুর তুলে মুখে ঢুকিয়ে জিজ্ঞেস করে, কি মনে করে এখানে ভাইয়া? জাইন নুসরাতের দিকে তাকিয়ে হাসি আলগোছে পকেট থেকে ব্ল্যাঙ্কাট বের করে ইশারা করে সেদিকে। সেটা দেখে নুসরাতের ঠোঁটে হাসি ফুটে ওঠে আপনা আপনি। ঠোঁট চোখা করে তীক্ষ্ণ চোখে চোখ বোলায় আমেরিকান এক্সপ্রেস এর দিকে। আর কোনো প্রশ্ন করে না সে।
জাইন এবার সূক্ষ্ম কণ্ঠে জিজ্ঞেস করলো, মনে হচ্ছে উড়ে এসেছে। নুসরাত কাচের পিরিচ প্রেসিপ টুকরো তুলে নিতে যাবে, জাইন মৃদু কণ্ঠে বলে ওঠে, প্রয়োজন নেই এটা ওঠানোর। নুসরাত ভুরু কুচকে তাকায়, নিজের প্রেসক্রিপ্টটি ইশারা করে দাঁত কেলিয়ে হেসে ওঠে। আপনাকে লজ্জা দেওয়া উচিত নয়। তারপরেও বলবো, এটা আপনাকে দিচ্ছেটাকে? এটা নিজের জন্য নিয়েছি। যদি খেতে চান তাহলে নিজে কষ্ট করে প্লেটে তুলে নিন। জাইন নুসরাতের তীক্ষ্ণ অপমানা আলগোছে ঢোক গিলে নেয়। নাসির সাহেবের দিকে তাকিয়ে নাসির সাহেব গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তুমি শুধু রেজিস্ট্রেট করতে চাও? জাইন হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ায়। নাসির সাহেব পকেট থেকে চশমা বের করে কপালে ভাঁজ ফেলে ফু দিয়ে গ্লাস পরিষ্কার করে নেয়। নুসরাত নিজের প্যান্টের পকেট থেকে নিজের চশমা বের করে ফু দিয়ে পরে নেয়। বাপ মেয়ের ভুরু কুচকে একসাথে জাইনের দিকে ওপর নিচ তাকায়। নাসির সাহেব গম্ভীর মুখে আবারও বলেন, দেখো আমি একজন বাবা। আমার মেয়েকে যদি কেউ বলে ছেলে একা এসে হাতে চাইছে, আমি মেয়ের হাত দিয়েছি তার হাতে, সমাজে কোনো মূল্যায়ন করলাম না, আমি তখন কি উত্তর দিব? আমার মেয়ের দিকে আঙ্গুল উঠবে, বিদেশি ছেলে জাদু করেছি তাই সে ছেলে আমার মেয়েকে বিয়ে করেছে, এসব আমি মানতে পারবো না। জাইন সরি বলে ক্ষমা চেয়ে নিলেন নাসির সাহেবের কথা কাটার জন্য। নিজের রাশভারী গলায় বলে ওঠেন, যেখানে আমাদের বিয়ে আগে হয়ে গিয়েছে সেখানে এসব কিছু বলার পরোয়া করি না। নুসরাত চুপ করে এক পা সোফার ওপর তুলে বসে রইল। দোতলায় রেলিংয়ে ততক্ষণ ইসরাত এসে দাঁড়িয়েছে, রেলিংয়ের হাত চেপে উকি দিয়ে জাইনকে পরিষ্কার দেখার আশায়। তখন আবারও নাসির সাহেব বললেন, সেটা তুমি বললে হবে না বাবা, সমাজ বলতেও কিছু আছে। তোমাদের বিয়েটা সমাজের কাছে স্বীকৃতি পায়নি। আমাদের ফ্যামিলির ভেতর কি হয়েছে আমাদের কাছে আমার আত্মীয়রাই জানে না। আর সেখানে যাই হোক, তুমি বললে আমি সমাজের পরোয়া করি না, কিন্তু আমাদের পরোয়া করতে হবে। আমি এই সমাজে বসবাস করি। আমার এই সমাজ আমার মেয়েদের দিকে আঙ্গুল তুলবে সেটি আমি একদমই চাই না। আমার মেয়ে ফেলনা নয় যে মানুষ তার দিকে আঙ্গুল তুলবে। আমি বেঁচে আছি জাইন, আমি বেঁচে থাকতে আমার মেয়েদের ওপর আঙ্গুল তোলার সাহস আমি কাউকে দিব না। জাইন এবার গম্ভীর কণ্ঠে জানতে চাইল, আপনি এখন কি চাইছেন আমার কাছে মেজো আব্বু? নাসির সাহেব পানি পান করলেন। একটা নিঃশ্বাসে কথা বলিয়ে হাঁপিয়ে উঠলেন তিনি। শব্দ করে শ্বাস ফেলে অনুভূতিহীন কণ্ঠে জানালেন, নাথিং, অনেক বেশি কিছু না। সমাজের চোখে তোমাদের বিয়েটা বৈধ করতে চাইছি। তুমি বড় ভাইকে বড় ভাবিকে এখানে নিয়ে আসো। একটা সাধারণ অ্যারেঞ্জ ম্যারেজ যেভাবে হয় সেভাবে তোমরা এসে ইসরাতকে দেখবে, তারপর হাত আমার কাছে চাইবে। আমি তোমাকে পরিদর্শন করব এবং এটা নিশ্চিত করব যে আমার মেয়ের উপযোগী জীবনসঙ্গী তুমি। তারপর তোমাদের আবারও প্রথম থেকে বিয়ে হবে, কারণ মেয়েদের বিয়ের বিষয় অনেক শখ থাকে। আমি মনে করি আমার মেয়েরও আছে, তাই তার শখ আমি অপূর্ণ রেখে বিয়ে দিতে চাই না। বুঝতে পেরেছো তুমি? জাইন নির্দ্বিধায় উত্তর দেয়, জি। আর কিছু মেজো আব্বু? নাসির সাহেব দুপাশে মাথা নাড়লেন। জাইন উঠে দাঁড়ালো, সালাম জানিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাবে। নিজের দিকে করানো প্রবল দৃষ্টি অনুভব করলো। ঘাড় কাত করে তড়াক করে পেছনে তাকাতেই চুপচাপ মলিন মুখে দোতলায় দাঁড়িয়ে থাকা ইসরাতের সাথে চোখাচোখি হলো। জাইনাজ ইসরাতের পানে চেয়ে হাসল না, গম্ভীর মুখে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল শুভ্র মেয়েলি মুখে। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বিড়বিড় করে দ্রুত প্রায় নাসির মঞ্জিল পরিত্যাগ করলো। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে মাথায় হাত রেখে এখনো বসে আছে হেলাল সাহেব। চোখে মুখে একটা উদ্বিগ্নতা ফুটে উঠেছে। কপালে হাত চেপে রেখে যখন কিছু একটা চিন্তা করছে তখন নাকে এসে লাগলো পুরুষের আতরের গন্ধ। লেবু পাতার সুগন্ধি পূর্ব ড্রয়িং রুম মোমো করছে। নিজের নিকট গন্ধটা তীব্র থেকে তীব্র পেতে হেলাল সাহেব কপাল থেকে হাত সরিয়ে চোখ খুলে জাইনের দিকে তাকায়। সোজা হয়ে বসতেই জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? বাড়ি থেকে এসেই পান্ডার মতো ফুসছো কেন? তোমাকে ভয়ঙ্কর লাগছে। হেলাল সাহেবের কথায় জাইন রিয়েক্ট করলো না। জাইন নড়ছে না দেখে বিভ্রান্ত হলেন হেলাল সাহেব।
ঠোঁট থেকে রসিকতা সরিয়ে সিরিয়াস ভঙ্গিতে জানতে চাইলেন কি হয়েছে, গুরুত্ব কোনো সমস্যা? জি, সমস্যা তো বটেই, আমার চিন্তা তো আপনাকে নিয়ে। জাইনের নিরেট কণ্ঠে বলা কথা শেষে জাইনের কণ্ঠে কোনো প্রশ্নের শ্লেষ খুঁজে পেল না হেলাল সাহেব, তাই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমাকে নিয়ে কিরকম চিন্তা? জাইন নিচু গলায় নিচু করেই বলল, ফিসফিস করে হেলাল সাহেবের উদ্দেশ্য করে বলল, আব্বু আমার সত্যি আপনার জন্য কষ্ট হচ্ছে, মানুষ আপনাকে রাস্তায় দেখলে ছি বলবে। হেলাল সাহেব শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেন? প্রশ্ন এটা না, সেটা বলুন। ইসরাতের খোঁজ খবর নেওয়া শেষ? না, এখনো শুরুই করিনি। কিন্তু হেলাল সাহেবের কথাটা কেটে দিল নাসির। ফিসফিস করে সতর্ক কণ্ঠে আওয়াজ করে বলে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ইসরাতকে সম্বন্ধ নিয়ে জানান, না হলে মানুষ আপনাকে ছি বলবে। সেটা তো বলবেই, কেন কি ছি বলবে? জাইন দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলে, সবাই জেনে গেছে ইসরাতের সাথে আমার বিবাহের কথা, তাতে কি? আরে আব্বু, আপনি এখনো বুঝতে পারছেন না? মানুষ খারাপ বলবে না? আপনার ছেলের বউ নিজের বাপের বাসায় এখনো থাকে, আর তার খরচ তার বাবা বহন করে। জাইনের কথার সাথে মানুষের ছি দিবে কেন, তার যুক্তির যেন খুঁজে পেল না সে। জাইন বলল, আব্বু এখনো সময় আছে। মেজো আব্বুকে কিছু মানুষের কাছে কথা ছড়ানোর আগে তুমি গিয়ে ধুমধাম করে ইসরাতকে তুলে নিয়ে আসো, এতে তোমার সম্মান আরো বেড়ে যাবে, বুঝেছ? সেই তো রেজিস্টার করে নিয়ে আসবো। তাহলে এর আগে ধুমধাম করে তুলে নিয়ে আসলে কেমন হয়? আপনার জয়ধ্বনি মানুষের মুখে মুখে থাকবে। হেলাল সাহেব গম্ভীর চিন্তায় চলে গেলেন। জাইন ঠোঁটে কামড় দিয়ে হাসে, সেই হাসি বেশিক্ষণ ক্ষণ হলো না, দাঁত কপাটির মধ্যে বিলীন হয়ে গেল। হেলাল সাহেব ওপর নিচে মাথা নাড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ইসরাতের বিষয়ে খোঁজ নিতে হবে। জাইন, আমরা এক কাজ করি, আগামী বুধবারে বিয়ের জন্য হাত চালাইতে চলে যাই, কি বলো তুমি? জাইন হ্যাঁ ভঙ্গিতে ওপর নিচে মাথা নাড়লো। হেলাল সাহেব গম্ভীর চিন্তায় লিপ্ত হলেন। চিন্তা শেষে চোখ তুলে জাইনকে উদ্দেশ্য করে বলল, আমাকে একটা ওয়াদা দাও। জাইন শুধরে বলল, কি বিষয়? হেলাল সাহেব নির্লিপ্ত কণ্ঠে বললেন, আমাদের মধ্যে তুমি কোনো কথা বলতে পারবে না, ওয়াদা করো। জাইন পুরুষালী ঠোঁট জোড়া নাড়িয়ে বলল, ওয়াদা। পরের দিন সকালবেলা মিষ্টি রোদে দেখা মিলেছে, সূর্য দেখা মিলেছে, তার তেজও তেমন প্রকট। চারদিকে বাতাস বইছে, বাতাসের সাথে গাছের ডাল যেন শুকিয়ে যাওয়া পাতাগুলো মর্মর শব্দ তুলছে। ইসরাত আজ ভার্সিটি যাবে, তাই নুসরাত তাকে এগিয়ে দেওয়ার জন্য বেরিয়েছে। ইসরাতের ভার্সিটিতে একটি প্রোগ্রাম আজকে, তাই ইসরাত সেখানে উপস্থিত থাকা জরুরি। বাড়ি থেকে বের হতে হসপিটালে এসে দুজন লোক নুসরাতের চোখে পড়ল। ফিসফিস করে ইসরাতকে উদ্দেশ্য করে বলল, ওই দেখ, কার্টুনগুলো গতকাল থেকে দেখছি আমার পিছু নিয়েছে। ইসরাত আর চোখে লক্ষ্য করলো তাদের। নুসরাতের কথা অনুযায়ী সত্যি দুজনকে দেখতে কার্টুনের মতো দেখাচ্ছে। তারা দুজনই পাত্তা না দিয়ে সামনে পা বাড়ালো। তারা যত সামনে আগাচ্ছে দুজনই তাদের পিছু আসছে। ইসরাত সিএনজিতে উঠে যাওয়ার পর দুজনই নুসরাতকে চুপিসারে লক্ষ্য করতে লাগলো। নুসরাত পকেটে হাত রেখে দূর দূরান্তে চোখ সরু করে তাকালো। এটা দুজন নোটিস করলো, গুরুত্বপূর্ণ কিছু হতে পারে বলে দুজনের নিকট মনে হলো। হেলাল সাহেব তথ্যটা জানানোর জন্য কত কিল দুরিং হাতে কল রিসিভ করলেন তিনি। কিছু জিজ্ঞেস করার আগে দুজন পরামর্শ করে নিতে কে বলবে। বাম পাশের লোকটি বলল, এই শামসা তুই বল। এই শামসা নামক লোকটা অপর পাশের লোকটাকে বলল, ইহসান তুই বল। দুজনের কথা কাটাকাটির মধ্যে হেলাল সাহেব ধমক দিল, জিজ্ঞেস করলো, কি গুরুত্বপূর্ণ খবর যে এভাবে বলছো তোমরা? ইহসান তুমি বলো। ইহসান জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলে ওঠে, আপনি আমাদের যার ওপর নজর রাখার জন্য বলেছিলেন তিনি এখন রাস্তায় দাঁড়িয়ে দূরে কোথাও চেয়ে আছেন। ফোনের অপর পাশে হেলাল সাহেব দাঁতে দাঁত চেপে কিরমির করে জিজ্ঞেস করলেন, ওই তোমাদের গুরুত্বপূর্ণ খবর? দুজনে একসাথে বলে উঠল, হ্যাঁ। ফোন রাখ গাধারা, আর ওর ওপর নজর রাখ। দুজনেই সামনে তাকিয়ে দেখলো নুসরাত নেই। একসাথে চিৎকার করে উঠলো, ম্যাম গেল কোথায়? হেলাল সাহেব রুড়ো গলায় হিসিয়ে বলল, ওকে তাড়াতাড়ি খুঁজে বের করো, না হলে। হেলাল সাহেবের কথা কেটে গেল। তারা বলে উঠল, এই তো ম্যাম,
কে পেয়ে গেছি স্যার। হেলাল সাহেব স্বস্তি নিঃশ্বাস ফেলল। হেলাল সাহেব ফোন কাটতে যাবে, শামসা ফোন কেটে ভয়ার্ত কণ্ঠে বলে, স্যার, ম্যাম তার থেকে 2-3 বছরের ছোট একটা ছেলেকে ব্যাট দিয়ে পেটাচ্ছে। হেলাল সাহেব ছোট ছোট চশমা পেছনে ঢাকা চোখগুলো বৃহদাকার ধারণ করল। তিনি মেয়েটাকে কত ভদ্রসভ্য মনে করতেন, আর এখন সে কিনা ছেলেদের মারছে। আর কি কি ঘটে সব ইনফরমেশন দাও। দুজনে একসাথে বলে ওঠে, ঠিক আছে, ইয়েস স্যার। ইসরাত ভার্সিটির কাজ আজ শেষ। বিশেষ একটা প্রোগ্রাম রাখা হয়েছিল, সেখানে গিয়ে গণ্যমান্য ব্যক্তিরা আসবে। এই প্রোগ্রামের মূল কারণ হলো যারা টাকার অভাবে পড়তে পারে না বা দরিদ্র বা বিবাহ সম্পন্ন হয়ে গেছে তাদের একটা ফান্ড খোলা। নাসির সাহেব, সোহেব সাহেব আর সোহেদ সাহেব সেখানে আমন্ত্রিত। নাসির সাহেব কিছু ব্যস্ততার কারণে প্রথমে তিনি না করে দিয়েছিলেন, তাই আজ শুধু সোহেব সাহেব আর সোহেদ সাহেব এসেছে। ইসরাতকে ভলেন্টিয়ার দায়িত্ব রাখা হয়েছে। প্রিন্সিপাল রুমে মিটিং শেষে যখন ক্যাম্পাসে বিশেষ অতিথিদের নিয়ে আসা হলো, ইসরাতের ক্লাসমেটরা সিনিয়র হিসেবে তাদের ফুল দিয়ে বরণ করে নিল। ইসরাত তখনও লক্ষ্য করেনি স্টেজে আসা মানুষগুলো তার জন্য পুরো স্টেজ এড়িয়ে গরম হয়ে উঠেছে। মানুষের সংস্পর্শে দ্বিগুণ ঘেমে যাচ্ছিল ইসরাত। ঘামের গন্ধে বমির উদ্গ্রেপ হলো তার। তাই ভাবলো ঠান্ডা পানি পান করা হয়তো বমির উদ্গ্রেপ কমবে। ব্যাগ থেকে ঠান্ডা পানি বের করে পান করতে যাবে, অস্বাভাবিকভাবে হাত কেঁপে উঠল। ইসরাত ভুরু কুঁচকে নিজের হাতের এক অধপতন লক্ষ্য করলো। সেখান থেকে চোখ ফিরিয়ে আনতেই নিজের দিকে আবারও তীব্র দৃষ্টি আকর্ষণ করলো। মেয়েটি লাজুক শরীরখানা তখনই টনক নড়ল। ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো না, শান্ত হয়ে দাঁড়িয়ে থেকে বোতলের ছিপি খুলে পানি খেতে নিয়ে তাড়াহুড়ো আর হাত কাঁপা নাক মুখে পানি ঢুকে বিষম খেল সে। মুখ চেপে ধরে কুহু কুহু করে কেসে উঠল। পিঠে কারো হাতের স্পর্শ অনুভব করলো ইসরাত। ইসরাত তরাক করে দূরে সরে যাবে, তার আগে মেয়েলি কপচে চেপে ধরে জাইন। চোখ বড় বড় করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কাম ডাউন ইসরাত, এটা আমি। এটা বলেই আপনি ঠিক আছেন তো? ইসরাত নিচের মুখ চেপে ধরে। গলার ভেতর কিছু একটা যেন আটকে গেছে। জাইনকে দেখে অবাক, অথবা ঢোক গিল। মৃদু কণ্ঠে আওড়ালো, হ্যাঁ আমি ঠিক আছি। জাইনের কণ্ঠ খাতে নামিয়ে যতটা সম্ভব শান্ত গলায় জিজ্ঞেস করলো, আর ইউ শিওর? কোনো সমস্যা হলো না তো? ইসরাত চোখ তুলে তাকাতে নাকে যেন কুচকে নিল। লেবু পাতার গ্রান প্রবেশ করলো। ঢোক গিলে শ্বাস ফেলল। ঠোঁটে কিন হাসি ঝুলিয়ে বলল, আমি ঠিক আছি, শুধু শুধু চিন্তা করার কোনো কিছু হয়নি। রেস্টুরেন্টের এক কোণে বসে আছে এশামস ইহসান। এ দুজনের মুখে স্পষ্ট চোরের লক্ষণ ভেসে উঠছে। যে কেউ দেখলে বলবে নির্ঘাত চুরি করে ধরা পড়েছে, এখানে এসে বসেছে। তাদের সেসবে কোনো পাত্তা নেই, যে যার ভাবনায় ভাবুক। বর্তমানে তাদের চোখ সব সময় সামনের মেমের দিকে থাকবে, আর কোনো দিকে নয়। আর এই অবস্থায় কেউ যদি তাদের চোর মনে করে তো করুক, এটা তাদের ডিউটি। দুজনেই চোরের মতো বসে থাকার মধ্যেই ফোনে কল আসলো হেলাল সাহেবের। কল পিক করে স্পিকারে দিয়ে কানে ধরল ইহসান। হ্যালো সাহেব, অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে জানতে চাইলেও এদিকের পরিবেশ কেমন? গত 1 ঘন্টা কেমন তাকে দেখলে? খবর হয়নি এখনো। ইসমাম এবং ইহসান নিজের অপরগতায় ক্ষমা চাইলেন। হেলাল সাহেব হয়েছে বলে জানতে চাইলেন কি হচ্ছে এখন। ইহসান জানালো, স্যার, ম্যাম চশমা পরে একটা রেস্টুরেন্টে বসে আছে, পায়ের ওপর পা তোলে, তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে ক্যাপাচিনো খাচ্ছেন। ঠোঁটের কোণে হাসির রেশ লেগে আছে। মনে হচ্ছে কিছু একটা দেখে হাসছেন, কিন্তু কি দেখে হাসছেন তা জানি না। ইহসান কথা শেষ করার আগে নুসরাত উঠে দাঁড়ালো। ইহসান ফিসফিস করে জানালো, স্যার, ম্যাম এখন উঠে দাঁড়িয়েছে, মনে হয় রেস্টুরেন্ট থেকে চলে যাবেন। দুজনই নুসরাতকে এগিয়ে আসতে দেখে নিজেদের মুখে মেনু কার্ডের আড়ালে ঢেকে ফেলল। নুসরাত তাদের পাশ কাটাতে কাটাতে ভারী গলায় ইহসান আর শামসকে উদ্দেশ্য করলে বলল, গাধার দল। ইহসান গুরুত্বপূর্ণ খবর হাতে পেয়ে মনে হলো হেলাল সাহেবকে উদ্দেশ্য করে বলল, স্যার, এই ম্যাম আমাদের পাশ কাটাতে কাটাতে বলল, গাধার দল। হেলাল সাহেব ফোনের অপর প্রান্তে মাথায় হাত দিলেন, বিড়বিড় করে কিছু একটা বললেন।
তারপর মুহূর্তে আদেশ দিলেন, তোমরা এখন রেস্টুরেন্টে বসে আছো? জি। হেলাল সাহেব ধমক দিলেন, বললেন, বসে আছো কেন? ওর পিছু নাও।